আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করতেছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্যাটার্ন আলোচনা করতে যাচ্ছি। তোমরা যারা এসএসসিতে আছো, তোমাদের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন, এইখান থেকে তোমাদের কোন কোন সৃজনশীলগুলো খুবই ইম্পর্টেন্ট, কোন কোন টপিকগুলো থেকে বেশি সৃজনশীল আসে, এটার ওপর ভিত্তি করে আমরা ধারাবাহিকভাবে ক্লাস আপলোড দেব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্যাটার্ন আলোচনা করতে যাচ্ছি, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখো, এখানে বলা হচ্ছে, ধরে নাও এটা একটা সৃজনশীল প্রশ্নের প্যাটার্ন। কিভাবে তোমাকে বলা হচ্ছে এক্স এবং ওয়াই দুইটা মৌল দেওয়া আছে, এটা কিন্তু প্রতীকী অর্থে কোনো মৌল না, জাস্ট বোঝানোর ক্ষেত্রে তোমাকে দেওয়া হয়েছে। তোমাকে দুইটা প্রশ্ন করেছে। প্রথম প্রশ্নতে বলা হচ্ছে যে ওয়াই এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ব্যাখ্যা করো, আর দ্বিতীয়তে বলা হচ্ছে, দ্বিতীয় প্রশ্ন করেছে যে এক্স এর ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী ব্যাখ্যা করো। এই যে ই দ্বারা আমি ইলেকট্রন বোঝাইছি, ঠিক আছে। এখন কথা হলো, দেখো তোমাদের মনের ভিতর কিন্তু একটা ভুল কনসেপ্ট বা ভুল ধারণা তোমাদের থাকে। তোমরা যেটা করো যে যখন একটা চ্যাপ্টার শেষ করো, ওইখান থেকে টেস্ট পেপারে যতগুলো প্রশ্ন থাকে সব সমাধান করা শুরু করে দাও। এটা আসলে করার দরকারই আসে না, কারণ একটা চ্যাপ্টার থেকে বুঝে শুনে তুমি যদি 10 থেকে 10টা যদি প্রশ্ন সমাধান করো, 10টা প্রশ্নের মানে প্যাটার্ন, সৃজনশীল প্যাটার্ন সমাধান করো, এনাফ, যথেষ্ট, ঠিক আছে। বেশি প্রশ্ন সমাধান করার প্রয়োজন নাই, যেটাই করো বুঝে শুনে করো। তো এখন আমরা আজকে যেটা ব্যাখ্যা করতে পারবো যে তোমাকে সৃজনশীল প্রশ্ন লেখা শুরু করা লাগে কিভাবে, এটা বুঝতে পারবা। তো চলো শুরু করি, প্রথমটা দিয়ে শুরু করি। তো ওয়াই এর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ব্যাখ্যা করো। কারণ প্রথমত হলো কি বলো তো, ওয়াই কি, এই ওয়াই মৌলটার নাম কি, প্রথমত তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। দেখো তো ওয়াই কি, ওয়াই আমি এখানে ধরো লিখতেছি যে ওয়াই, এখানে তোমাকে একটু উলু দিয়ে রাখছে যে ওয়াই আছে কত, 29, অর্থাৎ 29, তাই না? তো দেখো তোমাকে বলা হচ্ছে ওয়াই হলো 29 দেওয়া আছে। এই 29টা কি বলো তো, আমরা কিন্তু বেসিক যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে আলোচনা করেছিলাম, এই যে বাম পাশের নিচে যেটা থাকে সেটা তার পারমাণবিক সংখ্যা, তাই না? পারমাণবিক সংখ্যা, তাহলে আমি এতটুকু বুঝতে পারতেছি 29 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যদি হয়ে থাকে, তাহলে সেই মৌলটার নাম কি বলো তো? আমরা কিন্তু অনেকে জানি বা সবাই জানি আশা করতেছি, অর্থাৎ সেই মৌলটার নাম হবে কি, কপার, ঠিক আছে। তাহলে তুমি প্রথম স্টেপে কি করবা, তুমি বলবা উদ্দীপক হতে পাই যে ওয়াই এর পারমাণবিক সংখ্যা হলো 29, তার মানে আমরা বলতে পারি ওয়াই হলো কপার, ঠিক আছে। এই যে তুমি এই আইডেন্টিফাই করলা, এই যে ওয়াই মূল্যটা কপার, তুমি 1 মার্ক পাবা, বুঝছো। এখন আসো, যে তোমাকে বলা হয়েছে যে ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ব্যাখ্যা করো। এই যে কেন ব্যতিক্রম হচ্ছে এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তখন তুমি কি করবা, তুমি লিখবা যে ইলেকট্রন বিন্যাস করে পাই, তখন তুমি লিখবা যে কপার, এখানে লিখলে কপার 29, তখন তুমি ইলেকট্রন বিন্যাস করতেছো। তো প্রথমত তুমি যেটা করবা তার স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটাই করবা, ব্যতিক্রম কেন হচ্ছে সেটা পরে ব্যাখ্যা করতেছি। কারণ দেখো, তুমি যদি এর স্বাভাবিক ইলেকট্রন বিন্যাসটা করো তাহলে কি হবে, 1s2 2s2 2p6, 10টা ইলেকট্রন চলে গেছে। তারপর কি 3s2 3p6, এরপর আছে 3d, এরপর হলো 4s। আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেখানে কিন্তু এই কারণগুলো আলোচনা করে আসছি। 3d তে ইলেকট্রন না গিয়ে আগে কিন্তু 4s এ যায়। কেন যায় এটার কারণ নিয়ে সুন্দরভাবে ভিডিও আপলোড দেওয়া আছে, আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দেবো, ইলেকট্রন বিন্যাসের ভিডিওটা দেখে নিও। তো তুমি জানো যে আহ্বান নীতি অনুযায়ী এই 3d এবং 4s এর ভেতর থেকে 4s এ আগে ইলেকট্রন যায়, সেই হিসেবে 4s এ 2টা ইলেকট্রন চলে গেল। তারপর যেটা হয়, তোমার ইলেকট্রন ছিল 29টা, এই পর্যন্ত চলে গেছে 18টা, 18 আর 2 এ 20, আরও বাদ আছে কয়টা, 9টা। সেই 9টা কিন্তু এই ডিতে চলে গেল। এটা কিন্তু কপারের স্বাভাবিক ইলেকট্রন বিন্যাস। তো দেখা যায় কপার এই ধরনের ইলেকট্রন বিন্যাসটা দেয় না। আমরা কিন্তু এটাকে অনেকে ভুল বলে থাকি, না এটা আসলে কিন্তু আবহাওয়া নীতি অনুযায়ী ঠিক, কিন্তু বাট কপারটা এই ধরনের ইলেকট্রন বিন্যাস দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা মৌলই চায় তারা স্থিতিশীল হতে, ঠিক আছে। তো এই স্থিতিশীল বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। তো এই অরবিটালের ক্ষেত্রে আমরা কিন্তু জানি, এই সময় বলে আসছি, সেটা হলো কি, ধরে নাও পরিপূর্ণ এবং অর্ধপরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্টেবল। কি বললাম, পরিপূর্ণ বা অর্ধপরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্থিতিশীল বা অধিক সুস্থিতিশীল, যেটাকে বলা হচ্ছে। যেমন ধরে নাও কি কি অরবিটাল আছে, এস, এস এর ইলেকট্রন সর্বোচ্চ করা থাকে 2টা, মানে পরিপূর্ণ, পিতে 6টা, এটা পরিপূর্ণ, ডিতে 10টা, এফে 14টা। আবার দেখো এই অর্ধেক, মানে অর্ধেক যদি করো তাহলে এস এর 2টা আছে, এর অর্ধেক কত হবে, 1টা, পিতে হবে কয়টা, 3টা, ডিতে 5টা, এফে 7টা। আসলে এস এর ক্ষেত্রে ওইভাবে কনসিডার করা হয় না, এটা বাদ দিয়ে মানে এটা কল্পনা করার দরকার নেই। তাহলে দেখো পিতে যদি 6টা ইলেকট্রন থাকে এটা পরিপূর্ণ, ডিতে 10টা, এফে 14টা, পিতে 3টা থাকলে অর্ধেক, অর্ধপরিপূর্ণ, ডিতে 5টা থাকলে অর্ধপরিপূর্ণ, এফে 7টা থাকলে অর্ধপরিপূর্ণ। এই অবস্থাতে মৌলগুলো অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস দেয়।
তো প্রত্যেকটা মৌলই কি চায়, তারা স্থিতিশীল হবে। এই স্থিতিশীলতা অর্জন করার জন্যই কিন্তু এই ভদ্রলোক কপারটা একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়। কিভাবে ব্যতিক্রম দিচ্ছে লক্ষ্য করো। ধরে নাও আমি এখানে আবার লিখতেছি কপার 29, তুমি যদি ইলেকট্রন বিন্যাসটা যা আছে তা করে নাও, 1s2 2s2 2p6 3s2 3p6, এখানে হলো 3d, এখানে হলো 4s। তুমি জানো 4s এ 2টা যাচ্ছে আর d-তে 9টা যাচ্ছে। বাট তখন এই অবস্থা প্রাপ্ত হওয়ার পর এই 3d বলতেছে যে ভাই 4s তুমি আমাকে একটা ইলেকট্রন দাও না কেন ভাই, তাহলে যেটা হবে আমি হলো 10টা হয়ে যাচ্ছি, আমি পরিপূর্ণ হয়ে যাচ্ছি, আর তুমি একটা দিলে অর্ধেক হয়ে যাচ্ছে, তুমি অর্ধ পরিপূর্ণ হয়ে যাচ্ছ, আমরা কিন্তু অধিক স্টেবল হয়ে যাব। তো সেই ক্ষেত্রে যেটা করে এই 3d করে কি এই 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, বুঝছো? তো 4s কি করে, আচ্ছা 4s ভাবতেছে যে একটা ইলেকট্রনই তো দেই, কি হবে, একটা জিনিস দিলে তো আহামরি কিছু হবে না। তখন যেটা হয় এই 4s কি করে একটা ইলেকট্রন এই 3d কে দিয়ে দেয়। তাহলে যেটা হবে 4s থেকে 2টা ইলেকট্রন ছিল, এখানে একটা দিয়ে দিল, কাকে দিল, d কে দিল, তাহলে d এর কাছে 9টা ছিল, এটা কি হয়ে গেল 10টা হয়ে গেল। বুঝছো কেন এমনটা হলো? কারণ দেখো d যখন এখান থেকে একটা ইলেকট্রন নিচ্ছে, নেওয়ার ফলে d তে হয়ে গেল d10। তুমি এখানে কি দেখলা, আমরা বললাম পরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্থিতিশীল। এই স্থিতিশীলতা অর্জন করার জন্যই কিন্তু ভদ্রলোক কপারটা কি দেখায়, একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। বুঝছো? তো এখন তোমাদের মনে আসলে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া কয়টা ইলেকট্রন তারা দেয় না, এরকম করবে? মনে রাখো যে একটার মধ্যেই সীমাবদ্ধ থাকে, একটা করে দিয়েই হয়ে যাবে। এখন এখানে তুমি বলতে পারো যে ভাই 2টা ইলেকট্রন কি এই এস দিতে পারতো না? না, এখন কথা হলো কি, ধরে নাও তোমার কাছে 2 টাকা আছে বা 2 টাকা আছে, বুঝছো? এখন তুমি কথা হলো, তুমি কেউ এমন করবে না যে দান করা ভালো, তাই বলে তো এমনটা না যে তুমি সব টাকা মানুষকে দান করে দিবা, নিজে চলার জন্য তো কিছু টাকা থাকা লাগবে, তাই না? তো এসের কাছে 2টা ইলেকট্রন ছিল, সেই একটা দিছে কাকে, ডিকে দেওয়ার সঙ্গে সঙ্গে ডি হয়ে গেল কি স্থিতিশীল। এই জন্য এই ধরনের ইলেকট্রন বিন্যাসটা কিন্তু এই কপারটা দিচ্ছে, অর্থাৎ এই 2টা ইলেকট্রনের বিন্যাসের ভেতর থেকে এই ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল। এই জন্য বলা হয় যে কপার কিন্তু আমাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়। বুঝতে পারছি? আশা করতেছি তোমরা বুঝতে পারছো। ক্লিয়ার? তো এটা ছিল আজকে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। তাহলে তুমি কিভাবে শুরু করবা প্রশ্নটা? প্রথম লিখবা যে ওয়াই মূলটা ছিল উদ্দীপক হতে পাই যে ওয়াই হলো পারমাণবিক সংখ্যা 29, এটা হলো কপার। তো ইলেকট্রন বিন্যাস হতে পাই, তারপর তুমি ইলেকট্রন বিন্যাস করবা, তুমি বলবা এই ধরনের সেই ইলেকট্রন বিন্যাস দেয় না। কেন দেয় না তুমি বলবা যে পরিপূর্ণ এবং অর্ধপরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্থিতিশীল, এই স্থিতিশীলতা অর্জন করার জন্য কপার একটু ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেয়, তখন তুমি এই ইলেকট্রন বিন্যাসটা করবা। ঠিক আছে? করার পর তুমি বলবা যে এই যে পরিশেষে তুমি তোমার ইচ্ছা মতো তুমি লিখবে যে পরিশেষে বলতে পারি যে স্থিতিশীলতা অর্জন করার জন্যই কপার এই ধরনের ইলেকট্রন বিন্যাস দেয়। ঠিক আছে? এত বেশি প্যারাগ্রাফ লেখার দরকার নাই। তুমি এখন ভাবতেছো যে আমি একটা পেজে আমার তো 5 লাইনের ভিতর প্রশ্নটা হয়ে গেল, আমি হয়তো বা ফুল 3 মার্ক বা 4 মার্ক পাবো না। এটা কিন্তু ভুল ধারণা। তুমি রসায়ন কিন্তু আসলে রচনা লেখা জিনিস না, যতটুকু চাচ্ছে তুমি ততটুকুই লেখো, লিখলে এনাফ। এটা যদি 5 লাইন হয় 5 লাইনে যথেষ্ট, 5 লাইনের জন্য তুমি 3 থেকে 4 মার্ক পাবা। বুঝছো? প্যারাগ্রাফ লেখার দরকার নাই। তাহলে এটা চলে গেল আমাদের প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় প্রশ্নতে আসো। দ্বিতীয় প্রশ্নতে তোমাকে কি বলা হচ্ছে, আচ্ছা তোমরা একটু কমেন্ট বক্সে জানাও তো যে তোমরা বুঝতে পারছো কি না। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। এখন দেখো দ্বিতীয় প্রশ্নতে বলা হচ্ছে যে এক্স এর ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী ব্যাখ্যা করো। ঠিক আছে? একটু চিন্তা করো। আবার একইভাবে যখন তোমার কোনো আননোন কোনো মৌল থাকবে, সেই মৌলকে তুমি ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করবা। তাহলে তোমাদের এক্স কোথায়? এক্স এইখানে। এক্স এর এখানে একটা ক্লু দেওয়া আছে, কত? 26, তাই না? চিন্তা করো, এটা হলো তার কি, তার পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা যদি 26 হয়ে থাকে, তাহলে তুমি জানো পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যা 26, সেই মৌলটার নাম কি? সেই মৌলটার নাম কিন্তু আয়রন, Fe। কি? Fe, আয়রন। বুঝছো? তাহলে তুমি এতটুকু ক্লিয়ার হইলা যে এক্স মৌলটা হলো আয়রন। শেষ। তুমি এই একটা মার্ক, মানে 1 মার্ক পাওয়া খুবই সহজ, তুমি জাস্ট আইডেন্টিফাই করছো, 1 মার্ক পেয়ে গেলা। এখন দ্বিতীয় স্টেপে তুমি আসবা। এখন তুমি বলবা যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তোমার কিন্তু ব্যাখ্যা করতে হবে তার যোজনী কি। এখন তুমি বলতেছো যে আয়রন কি হতে পারে? ফার্স্ট অফ অল কি করবা? তুমি বলবা যে আয়রনের ইলেকট্রন বিন্যাস হতে করে পাই। তুমি ইলেকট্রন বিন্যাস করো, আয়রন Fe26। এখন আসো 1s2 2s2 2p6 3s2 3p6, 18টা ইলেকট্রন চলে গেছে। তারপর হলো 3d 4s। আমরা জানি 3d এবং 4s এর ভিতর থেকে 4s এ আগে ইলেকট্রন যায়, 2টা চলে গেছে। তাহলে 18 আর 2 20, আরও বাদ আছে 6টা। এই 6টা কোথায় গেল? এই ডিতে গেল। এটা হলো
আয়রনের ইলেকট্রন বিন্যাস। খুব ভালো কথা, কিন্তু এইখান থেকে তাদের যোজনীটা আমি কিভাবে নির্ণয় করব বা বুঝবো কিভাবে? তুমি কিন্তু জানো এই যে আয়রন, এটা কিন্তু একটা ধাতু, তাই না? তো ধাতুরা যেটা করে, ধাতুরা নর্মালভাবে তারা আয়নিক বন্ধন যখন গঠন করে তখন তারা ইলেকট্রনটা ছেড়ে দেয়। কী করে ইলেকট্রন ছেড়ে দেয়? তো বলা হচ্ছে যখন যারা যে কয়টা ইলেকট্রন ছাড়তেছে ধরে নেয় তাদের যোজনী তত, ঠিক আছে? তো এই আয়রন কেন পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে এটা নিয়ে কিন্তু ক্লাস আপলোড দেওয়া আছে, সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিব, দেখে নিও। তারপরে তো আমি তো পড়াচ্ছি, তাই না? তো এখন দেখো, এই আয়রন যখন সে একটা আয়নিক বন্ধনে অংশগ্রহণ করতেছে তখন যেটা করে, সে ইলেকট্রন ছেড়ে দিতে চায়। এখন কথা হলো ইলেকট্রন কোথা থেকে ছাড়ে? মনে রাখবা যে ইলেকট্রন সবসময় সর্বশেষ কক্ষপথ থেকে যায়। কোথা থেকে? সর্বশেষ কক্ষপথ। এখন দেখো তো এখানে তোমাদের ইলেকট্রন ছাড়বে কয়টা সেটা তুমি কিভাবে বুঝবা? দেখো, কক্ষপথ, সর্বশেষ কক্ষপথ কিন্তু এই যে এটা, মনে রাখো। সর্বশেষ ইলেকট্রনের কথা কিন্তু আমি বলিনি, সর্বশেষ ইলেকট্রন কিন্তু কোথায় আছে? এই 3D-তে, কারণ ইলেকট্রন আগে এখানে গেছে, তারপরে বাদবাকিগুলো এখানে গেছে। এখন ইলেকট্রন যখন কোনো একটা পরমাণু থেকে বের হয়ে যাচ্ছে, সেটা সবসময় বের হবে তার সর্বশেষ কক্ষপথ, নট সর্বশেষ ইলেকট্রন। কোথা থেকে বার হবে? সর্বশেষ কক্ষপথ। তাহলে সর্বশেষ কক্ষপথ কোনটা? 4s। এই জন্য থেকে যেটা হচ্ছে, প্রথমত আয়রন বলতেছে আমাকে যেহেতু ইলেকট্রন ছাড়তেই হবে, যেহেতু সর্বশেষ কক্ষপথ থেকে ছাড়তে হবে, তখন যেটা করে আয়রন, এই যে দুইটা ইলেকট্রন 4s থেকে দুইটা ইলেকট্রন সে ছেড়ে দেয়। কী করবে? 4s থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে। তো যখন এই 4s থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে, আর একটা কথা, একসাথে কিন্তু দুইটা ইলেকট্রন ছাড়ে না, একটা একটা করে ছাড়ছে, ঠিক আছে? তখন যেটা করে, এই 4s থেকে দুইটা ইলেকট্রন চলে যায়, ছেড়ে দিছে। কে ছেড়ে দিল? আয়রন ছেড়ে দিল। তো ছেড়ে দেওয়ার ফলে এখানে কিন্তু 0 হয়ে যাচ্ছে, মানে 4s 0। তাহলে এই 4s লেখার দরকার আছে না, সে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। দুইটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে 4sটা আর থাকলো না, কারণ 4s থেকে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। এখন কোথায় গেছে সেটা পরে আসতেছি। তো যখন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে ইলেকট্রন এখান থেকে দুইটা চলে গেল। এই দুইটা চলে যাওয়ার জন্য আমরা কিন্তু এখানে দেখতেছি এরকম মাথার উপর 2 চার্জ দিই, কেউ এরকম প্লাস প্লাসও দেয়, বা এটাকে সংক্ষিপ্তভাবে এরকমও লেখে যে 2+। অর্থাৎ কোনো একটা মৌলের ওপর যদি এরকম প্লাস থাকে, প্লাস চার্জ যদি থাকে, যে কয়টা প্লাস থাকবে সেটা আমরা বুঝবো সেই মৌলটা ততগুলো ইলেকট্রন ছেড়ে দিছে। তার মানে আয়রনের ওপর দুইটা ইলেকট্রন, এই দুইটা 2+ আছে, তখন আমরা বুঝতেছি আয়রনটা দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে। তো এই অবস্থাতে আয়রনের যোজনী কত? এই +2 অবস্থাতে আয়রনের যোজনী যোজনী কত? যোজনী কিন্তু 2, ঠিক আছে? 2+ অবস্থাতে 2। তো এখন কথা হলো, এই 2+ হয়ে গেল তো ভালো কথা। তখন আয়রন চিন্তা করতেছে, কি রে, আমি তো যেহেতু ইলেকট্রন ছাড়তেই পারতেছি, একটা কাজ করলে কি হয়? ওই যে বলছিলাম প্রত্যেকটা মৌল কী হতে চায়? স্থিতিশীল হতে চায়। তাহলে স্থিতিশীল কীভাবে বুঝতেছিলাম? বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়, তবে তাদের পরিপূর্ণ এবং অর্ধপরিপূর্ণ অরবিটালগুলো অধিক স্টেবল। তখন এই আয়রন বলতেছে, আমি তো দুইটা ইলেকট্রন অলরেডি ছাড়ছি, একটা কাজ করি, আমি যদি এই 3d6 আছে এখান থেকে যদি আমি কোনোভাবে আর একটা ইলেকট্রন ছেড়ে দিতে পারি তাহলে কিন্তু ভালোই হয়, আমি অর্ধপরিপূর্ণ হয়ে যাব, আমি স্থিতিশীল আরও বেশি হব। তখন যেটা করে, দেখো Fe26, মনে রাখবে এটা কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সেই ইলেকট্রন ছাড়ছে না, দিছে, ভালো কথা, কিন্তু তার প্রোটন সংখ্যা তো আবার চেঞ্জ করো না, এখানে 26 থাকবে। তখন এর ইলেকট্রন বিন্যাসটা একটু করে নাও তো। এদের 2+ আছে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, থার্ডই কত? এখানে আছে 36। তখন এই আয়রন বলতেছে, সুযোগ তো যেহেতু আমার কাছে আসি, একটা কাজ করি, সেটা হলো কি, আমি এখান থেকে আরেকটা ইলেকট্রন ছেড়ে দিই। তো ইলেকট্রন ছেড়ে দেওয়া তখন যা কথা সেই কাজ, সেই ইলেকট্রন এখান থেকে একটা ছেড়ে দিচ্ছে। তো 6টা ছিল, একটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে হয়ে গেল কি 5টা। কেন করলো এই 5টা? কারণ যখন সে একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে 5টা হয়ে গেল, আর 5টা হলে সেটা কি অর্ধপরিপূর্ণ অরবিটাল, তার মানে সে অধিক স্থিতিশীল, বুঝছো? তখন যেহেতু আরেকটা ইলেকট্রন ছাড়লো, তার মানে এখানে কি আরেকটা পজিটিভ চার্জ, তাহলে এখানে 2+ ছিল, আর একটার সঙ্গে হয়ে যাবে কি 3+, বুঝছো? তাহলে এবার বলো তো দেখি, এই 3+ দ্বারা আমরা কি বুঝাচ্ছি? সে 3টে ইলেকট্রন ছাড়ছে। তো 3টে ইলেকট্রন ছাড়া মানে কি? এই যে বললাম যে কটা ইলেকট্রন সাথে সে তার যোজনী নির্দেশ করতেছে। তো সেই হিসেবে এই অবস্থাতে কিন্তু এই 3+ অবস্থাতে আয়রনের যোজনী কত? 3। বুঝছো না বোঝনি? আশা করতেছি বুঝতে পারছো, কঠিন কিছু না, সহজ বিষয়। তাহলে 2টা ইলেকট্রন সে ছেড়ে, 3টে ইলেকট্রন ছেড়ে দেয়, সে তার যোজনী হয়ে গেল কত? 3। এখন তোমাদের প্রশ্ন অনেকেই আমাকে করো যে ভাইয়া এটা কি আর ইলেকট্রন ছাড়তে পারবে না? অবশ্যই পারবে, কিন্তু কেন ছাড়ে না সেটা একটু ব্যাখ্যা দিই। কারণ দেখো, উদ্দেশ্য হলো কি, সে স্থিতিশীল হবে। সে যখন 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে 3d5 হয়ে গেল, তার মানে অর্ধপূর্ণ স্থিতিশীল, কথা নাই, কোনো কথা নাই। এখন স্থিতিশীল হওয়ার পর সে কি চাচ্ছে না
যে আর ইলেকট্রন ছাড়তে, কারণ তুমি যদি এইখান থেকে আরও ইলেকট্রন সরাতে চাও তখন হিউজ পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যে শক্তিটা নর্মালি আমরা দেই না, বোঝো নাই? তো তার মানে কিন্তু এটা না যে আর সেই ইলেকট্রন ছাড়তে পারবে না, অবশ্যই পারবে। তুমি যদি সেই পরিমাণ শক্তি দিতে পারো ছাড়বে, সমস্যা কি? কিন্তু নর্মালি কেন ছাড়ে না? কারণ সে তো একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর, অর্থাৎ যখন 3টে ইলেকট্রন ছেড়ে দিল একে একে, তখন কিন্তু সেই স্থিতিশীল হয়ে গেল, অর্ধপরিপূর্ণ। এই জন্য আর সেই ইলেকট্রন নর্মালিভাবে ছাড়ে না, ঠিক আছে? তার মানে দেখো তোমার প্রশ্ন কি ছিল? ছিল এক্স এর ইলেকট্রন বিন্যাস থেকে যোজনী ব্যাখ্যা করো। তো তুমি যখন এক্স এর যে ছিল একটা আয়রন, এর ইলেকট্রন বিন্যাস করে তুমি দেখতে পারলা এর যোজনী 2টা হচ্ছে, অর্থাৎ আয়রনের যোজনী হচ্ছে 2 এবং 3। তাহলে তুমি বলতে পারো না আয়রন একটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে? বুঝতে পারতেছি, খুবই সহজ জিনিস, কঠিন জিনিস কিছুই না, তাই বুঝছো? তো তুমি এখন প্রশ্নটা কিভাবে লিখবা, সাজাবা কিভাবে? তখন তুমি যেটা করবা, প্রথম তুমি বলবা এক্স উদ্দীপক হতে দেখতে পারতেছি যে এক্স এর দেওয়া আছে কত, পারমাণবিক সংখ্যা আছে হলো 26, তার মানে এটা একটা আয়রন, হয়ে গেল এক। তো বলবে এক্স ইলেকট্রন বিন্যাস করে পাই, অর্থাৎ আয়রন ইলেকট্রন বিন্যাস করে পাই, এরকম করলা। তুমি বলবা যে আমরা জানি তারা যখন বন্ধন গঠন করে আয়নিক বন্ধন, তখন তারা ইলেকট্রন ছেড়ে দেয়, তো যে কটা ইলেকট্রন ছাড়বে তার যোজনী তত। প্রথমত 2+ হচ্ছে, তার 2টা ইলেকট্রন ছাড়ছে, এই অবস্থাতে আয়রনের যোজনী 2 শেষ। পরের স্টেপে আসবা, বলবা যে আমরা জানি যে প্রত্যেকটা মৌল যে অরবিটাল যেগুলো আছে সেগুলো পরিপূর্ণ এবং অর্ধপরিপূর্ণ অধিক স্থিতিশীল, সেই জন্য অর্ধপরিপূর্ণ অরবিটাল করার জন্য সে আরেকটা ইলেকট্রন ছাড়লো, তখন হয়ে যাচ্ছে 3+, তার মানে তার যোজনী কত, 3। অর্থাৎ পরিশেষে আমরা বলতে পারি আয়রন একটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, ঠিক আছে? এইটুকু লিখলেই ভাই এনাফ, যথেষ্ট। 3-এ 3 পাবা, 4-এ 4 পাবা, কোনো সমস্যা নাই। লেকচার কি বেশি বড় হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা বলিও তো যে তোমরা বুঝতে পারতেছো কি না, বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে তুমি জানাবা। তো এটাই ছিল আজকে আমাদের সৃজনশীল প্রশ্নের প্যাটার্নটা। তো এটাই তো, সকলেই তোমরা যেটা করবা এই নোটটা একটু করবা, নোট করার পর আমাদের যে অফিসিয়াল গ্রুপটা আছে সেই গ্রুপে একটু শেয়ার করবা, তাহলে যেটা হবে তোমাদের নিজের এক্সপিরিয়েন্সটাও বাড়বে বা তোমাদের নোটগুলো থেকে অন্যরাও সাহায্য পাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অ্যাক্টিভ ক্লাসরুমের সাথেই থাকো। আল্লাহ হাফিজ।